This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে আসছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি রাজ্যে আসছেন। বিজেপির অন্দরমহল সূত্রের খবর, আগামী 1 জুন রবিবার জামাই ষষ্ঠীর দিন বিজেপির রাজ্য নেতৃত্ব, বিধায়ক সহ সাংসদদের সঙ্গে নেতাজি ইন্ডোরে তিনি একটি সাংগঠনিক সভা করবেন। যদিও কেন জামাই ষষ্ঠীর দিন এই ধরনের সাংগঠনিক সভা করলো সেই নিয়ে বিজেপির বিধায়ক দলের মধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। প্রশ্ন একই সঙ্গে উঠেছে বিজেপি যে বাংলা বিরোধী, যা বিরোধীরা বা বিজেপি বিরোধী দলগুলো বারবার বলে এসছে, সেই প্রশ্ন উঠছে। তার কারণ জামাই ষষ্ঠী পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য, বিশেষ করে হিন্দু বাঙালিদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। সেই জামাই ষষ্ঠীর দিনই বিজেপির সভা, এ নিয়ে বেশ গুঞ্জন বিজেপির অভ্যন্তরেও এবং বিজেপির বাইরেও। সেই অমিত শাহ বা শাহী সফরের আগেই উত্তরবঙ্গ, যা বারবার বিজেপিরা নিজেদের শক্ত ঘাঁটি বলে দাবি করে এবং শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদাররা ইতিমধ্যেই বলছেন উত্তরবঙ্গে নাকি তৃণমূলকে সাফ করে দেবে। 2 থেকে 4টি আসন ছাড়া উত্তরবঙ্গে তৃণমূল কোনো আসন জিতবে না। সেই উত্তরবঙ্গের বিজেপি সাংসদের করুণ অবস্থা ধরা পড়লো। ঠিক শুনছেন, অমিত শাহর এই বঙ্গ সফরের আগেই উত্তরবঙ্গের এক সাংসদের সাংগঠনিকভাবে করুণ অবস্থা ধরা পড়েছে। একই সাথে দিলীপ ঘোষ, যাকে বিজেপিরা প্রায় বাদের খাতাতেই ফেলে দিয়েছিল এই শাহী সফরের আগেই, চওড়া হচ্ছে দিলীপ ঘোষের মুখের হাসি। সেই নিয়েই আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির এই মুহূর্তে সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ কলকাতায় আসছেন। নেতাজি ইন্ডোরে জামাই ষষ্ঠীর দিন তিনি বিজেপির বিধায়ক, সাংসদ সহ সমস্ত স্তরের নেতৃত্বদের সঙ্গে একটি বৈঠক করবে বলে বিজেপি সূত্র থেকেই জানা যাচ্ছে। যদিও এই বৈঠক নিয়ে যথেষ্ট জলগোলা হচ্ছে। জামাই ষষ্ঠীর দিন কিভাবে একজন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে সভা করছে সে নিয়েও প্রশ্ন উঠছে। বাংলা বিরোধী তকমা আরো বেশি করে বিজেপির গায়ে লেগে যাবে, এই নিয়েও গুঞ্জন বিজেপির অভ্যন্তরে। যদিও শুভেন্দু অধিকারী নাছরবান্দা, তিনি বলেছেন জামাই ষষ্ঠী গোটা দিন থাকে, প্রথম হাফে সভায় যোগদান সকলকে করতেই হবে, বাধ্যতামূলক। সভা হয়ে গেলে যে যার শ্বশুর বাড়িতে গিয়ে জামাই ষষ্ঠীর অনুষ্ঠানে অংশগ্রহণ করো। যাই হোক, এ নিয়ে তো বিতর্ক চলছেই, কিন্তু সব থেকে বড় কথা শাহী সফর কেন? ইতিমধ্যেই আপনারা জানেন, বেশ কিছুদিন আগে সল্টলেকের একটি হোটেলে কেন্দ্রীয় নেতৃত্ব অমিত মালব্য থেকে শুরু করে সুনীল বনসালের উপস্থিতিতে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের উপস্থিতিতে বিজেপির যে সমস্ত রাজ্য স্তরের নেতারা রয়েছেন সেই সমস্ত নেতাদের নিয়ে একটি বৈঠক হয়। যদিও সেই বৈঠকে ডাক পাননি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের দীঘায় যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ, তৎপরবর্তী সময় এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং দিলীপ ঘোষের সঙ্গে রাজ্য নেতৃত্ব যে দূরত্ব বজায় রাখছিল তার প্রমাণ এই বৈঠকে মেলে। এই বৈঠকেই উঠে এসেছে শুভেন্দু অধিকারীর গলায় হতাশা। শুভেন্দু অধিকারী হতাশ হয়ে বলেছেন যে আমরা রাস্তায় নেমে প্রোগ্রাম করতে গেলে 80 থেকে 100 জন, 150 জনের বেশি লোক হয় না, অথচ বুথে বুথে কমিটির লিস্ট ফোনের মাধ্যমে চলে আসে, ফোনে বা হোয়াটসঅ্যাপেই কমিটি তৈরি হয়ে যাচ্ছে। এমনকি শুভেন্দু অধিকারী হতাশ হয়ে বলছে 17,000 বুথে বিজেপি এমনি এখনই হেরে আছে, তার কারণ 17,000 বুথে বিজেপির কমিটি বা সংগঠন তো নেই, এমনকি এজেন্ট বসার লোকও নেই। এই রিপোর্ট বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গেছে। কেন্দ্রীয় নেতৃত্ব উষ্মা প্রকাশ করে তখন বলেছিল যে বারবার বঙ্গ বিজেপি যে রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দেয় তা ঝা চকচকে হলেও সেই রিপোর্ট আসলে অন্তঃশ্বাস শূন্য। বিভিন্ন জায়গায় দেখা যায় যে কমিটি রয়েছে, কিন্তু বাস্তবের মাটিতে সেই কমিটিকে খুঁজে পাওয়া যায় না। এবং এ কথা আলবাত বলা যায় যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে রিপোর্ট পৌঁছেছিল সেই রিপোর্ট সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল অমিত শাহ। তখন থেকেই শোনা যাচ্ছিল যে অমিত শাহ বঙ্গ সফরে আসতে পারে, কিন্তু বারবার সেই বঙ্গ সফর পিছিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত অমিত শাহ 31শে মে কলকাতায় আসছেন এবং 1 জুন রবিবার জামাই ষষ্ঠীর দিন তিনি দুপুরবেলায় নেতাজি ইন্ডোরে বিজেপির যে সমস্ত নেতৃত্ব রয়েছেন তাদের সাথে একটি সভা বা আলোচনা সভা করবেন বলেই খবর। কিন্তু যেই কারণে অমিত শাহ আসছেন, অর্থাৎ বিজেপির দুর্বল সংগঠন এবং 26-এর আগে কিভাবে সংগঠনকে সাজিয়ে তোলা যায় বা কিভাবে প্রচারে নামতে হবে, সেই নিয়ে যখন এই সভা হবে, বিজেপির অভ্যন্তরে কান পাততে যে কথা শোনা যাচ্ছে, সেই শাহী সফরের আগেই
বিজেপির সংগঠন বা বিজেপির জনসংযোগের যে অবস্থা, যে করুণ অবস্থা, তা বেআব্রু হয়ে পড়েছে। ঘটনাচক্রে উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে জয়ী বিজেপির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, সেই জয়ন্ত কুমার রায় রাস্তা থেকে যখন যাচ্ছেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বলতে যখন গেলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন স্থানীয় বাসিন্দাকে যে আমাকে চেনেন? স্থানীয় বাসিন্দা বলছেন হ্যাঁ আপনি কি তৃণমূলের লোক? তখন জয়ন্ত কুমার রায় বলছেন না মুই বিজেপির, আমার ছবি দেখেননি? তখন সেই লোক বললেন কই আপনাকে তো দেখিনি। তখন জয়ন্ত কুমার রায় নির্লজ্জের মতো বলছেন যে কেন আমার ছবি দেখেননি? একজন সাংসদ তিনি তার সংসদীয় এলাকার মানুষকে বলছেন যে আমাকে দেখেননি তো কি হয়েছে, আমার ছবি তো দেখেছেন, ছবি দেখেননি আমার। অর্থাৎ বিজেপির জনসংযোগের এতটাই করুণ অবস্থা যে তার সংসদীয় এলাকার মানুষ, লোকসভা ভোট হয়ে গেছে আজকে প্রায় 1 বছর হতে চললো, সেই সংসদীয় এলাকার মানুষ নিজের এলাকার সংসদকে এলাকায় দেখেন না। এবং সব থেকে বড় কথা, তিনি কি তৃণমূল এ কথা জিজ্ঞেস করছেন। এই কথার মাধ্যমে মোটামুটি একটা বার্তা স্পষ্ট যে এলাকার মানুষজন জানে যে মানুষের পাশে এসে মানুষের খোঁজ খবর নেয় তৃণমূল কংগ্রেস। মানুষের বিপদে আপদে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা, এলাকার স্থানীয় নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের খোঁজ খবর নয়। তাই একজন হঠাৎ করে নেতা গোছের কেউ যখন রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলতে যাচ্ছেন, তখন সাধারণ মানুষের মনে প্রথমেই যেই কথা স্ট্রাইক করছে সেটা হচ্ছে আপনি কি তৃণমূল? বিজেপি সাংসদ লজ্জায় পড়ে গেছেন, বলছেন যে না মুই বিজেপি। আর তারপরে যখন বললেন কই আপনাকে তো দেখিনি, তখন আবার নির্লজ্জের মতো সেই সাংসদ বলছেন কেন ছবিতে দেখেননি। ভাবুন কতটা নির্লজ্জ হলে এরকম বলা যায়। একজন সাংসদ বলছেন আমাকে এলাকায় দেখেননি তো কি হয়েছে, ছবি তো দেখেছেন। অর্থাৎ বিজেপি যে ফ্ল্যাগ ফেস্টুন আর ফ্লেক্সের রাজনীতি করে তা এই কথার মাধ্যমেই প্রকাশিত। প্রচার সর্বস্ব একটি দল, এলাকার মানুষের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। এই ঘটনার মাধ্যমে এই কথাই প্রকাশ পাচ্ছে, বারবার প্রকাশিত হচ্ছে যে বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে, এলাকার মানুষের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। একথা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বলেছেন যে বিজেপির যে সমস্ত স্তরের জনপ্রতিনিধিরা আছে, যে কোনো স্তরের হোক, কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত মেম্বার, বিধায়ক থেকে শুরু করে সাংসদ, তারা নিজেদের এলাকায় সময় দিন। কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির সাংসদ থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা এলাকায় সময় দেওয়া তো দূরস্থ, তাদের এলাকার মানুষরা চেনে না। মানুষের কাছে যাওয়া তো অনেক দূরের কথা, বলছে ছবি দেখে চিনে নাও। চলুন সেই ঘটনাটি একবার আগে দেখে নেওয়া যাক। ছবিটা তো দেখেছেন? না 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 না, মুই বিজেপি জয়ন্ত রায়। তোমার তো দেখোই নি একদিন, ছবিটা তো দেখেছেন? দেখলাম সেই ঘটনা মোটামুটি ভাবে স্পষ্ট যে বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে। জেতা এরিয়া, হেরে যাওয়া এরিয়া তো ছেড়ে দিন, যেই এলাকায় বিজেপি জিতেছে সেই এলাকার মানুষজনই তার এলাকার জয়ী বিজেপি সাংসদকে চিনতে পারছে না। কতটা জনবিচ্ছিন্ন হলে এরকম অবস্থা হয়। যাই হোক, ঠিক এই ঘটনার পরপরই চওড়া হচ্ছে দিলীপ ঘোষের মুখের হাসি। প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ। এই দিলীপ ঘোষকে কোণঠাসা করতে দল বদলু বিজেপি নেতারা, যারা তৃণমূল, সিপিএম, কংগ্রেস থেকে গিয়ে বিজেপিতে গেছেন, সেই দল বদলু বিজেপি নেতারা এবং বর্তমানে যেই গোষ্ঠী বিজেপির ক্ষমতায় আছে সেই নেতারা যখন দিলীপ ঘোষকে কোণঠাসা করতে চেয়েছিলেন, সেই দিলীপ ঘোষেরই শাহী সফরের আগে মুখের হাসি চওড়া হচ্ছে। কি কারণ, কেন দিলীপ ঘোষের মুখের হাসি চওড়া হচ্ছে যেখানে দিলীপ ঘোষ এই মুহূর্তে দলে কোণঠাসা? দীঘায় জগন্নাথ মন্দির দর্শন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার পরে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই বিতর্কের পরবর্তী সময়ে দল বদলু নেতারা দিলীপ ঘোষকে একের পর এক আক্রমণ করেছিলেন। দিলীপ ঘোষও একদম নাছরবান্দা ছিলেন, তিনিও এই দল বদলু নেতাদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন যে আমি তো নিজে ল্যাংটা, আমার ল্যাংটা হওয়ার ভয় নেই, যারা ওই দিকের দোকান বন্ধ করে এদিকে এসে দোকান খুলেছে তাদের সবাইকে ল্যাংটা করে দেবো। তিনি আরো বলেছিলেন যে এই দল বদলু নেতাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবো না। সমস্ত তথ্য তিনি আরএসএস এর কলকাতার যে দপ্তর কেশব ভবন, সেই কেশব ভবনে গিয়ে আরএসএস নেতৃত্বের কাছে দিয়ে এসে বলেছিলেন যে সমস্ত দল বদলু নেতাদের সঙ্গে কম্প্রোমাইজের কোনো মানেই হয় না। আমি দিলীপ ঘোষ, আমি আমার বেজারে যে রাজনীতি করবো, প্রয়োজনে দল ছেড়ে দেবো, রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু এদের সঙ্গে কম্প্রোমাইজ করবো না। অনেকেই বলেছিলেন দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যাবেন, কিন্তু দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে আসবে না, সেই কথা দিলীপ ঘোষ বারংবার জানিয়েছে। এবং তিনি বলেছিলেন আমি বিজেপি করবো এবং বিজেপি থেকেই এই সমস্ত দল বদলু নেতাদের সববার মুখোশ খুলবো। যাই হোক, আরএসএস এর কাছে তিনি যে রিপোর্ট দিয়েছিলেন, সেই রিপোর্ট আরএসএস বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। এবং তারপরে এই শাহী সফর, আর শাহী সফরের আগেই শোনা যাচ্ছে বিজেপির অন্দরমহল থেকেই পাওয়া খবর অনুযায়ী
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে নির্দেশ দিয়েছে দলের কর্মসূচিতে অংশগ্রহণ করতে। শুধু তাই নয়, দিলীপ ঘোষ যেই কথা বলেছেন সেই কথায় মান্যতা দিয়ে দিলীপ ঘোষকে বলেছে তুমি নিজের ফর্মে নিজের মেজাজেই রাজনীতি করো। তার কারণ বঙ্গ বিজেপির মধ্যে এই মুহূর্তে দিলীপ ঘোষের বিকল্প যে কোনো নেতা নেত্রী নয় তা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছে। এই নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিনে। সেই রিপোর্টে বলছে পুরনো ফর্মেই কাজ করুন, টানাপোড়েনের মাঝেই দিলীপকে বার্তা শীর্ষ নেতৃত্বের। যে কথা বললাম যে বিজেপি শীর্ষ নেতৃত্ব দিলীপ ঘোষকে বলছে পুরনো ফর্মে নেমে পড়ো, কোণঠাসা কোনো ব্যাপার নয়। এই মুহূর্তে বঙ্গ বিজেপির একমাত্র ভরসাযোগ্য মুখ দিলীপ ঘোষ। তার কারণ দিলীপ ঘোষের সঙ্গে যেরকম ভাবে রয়েছে পুরনো বিজেপি বা আদি বিজেপির সমর্থন, একই সঙ্গে দিলীপ ঘোষ এই বঙ্গ রাজনীতিতে বিজেপির টেস্টেড গুটি, যেই গুটির ওপর ভরসা করে বঙ্গ বিজেপি 18টি লোকসভা একটি বিধানসভা আসন জয়লাভ করেছিল। এই খবরের পরবর্তী অংশ বলছে 26 ভোটের আগে দিলীপ ঘোষকে দূরে সরিয়ে রাখার পক্ষপাতী নন বিজেপির কেন্দ্রীয় নেতাদের সিংহভাগই। রাজ্য বিজেপির দলবদলু অংশ ক্ষমতাসীন শিবিরের একাংশে যতই আপত্তি থাকুক না কেন তা মানতে নারাজ কেন্দ্রীয় নেতৃত্ব। তাই দিলীপ ঘোষকে তার পুরনো লোকসভা কেন্দ্র মেদিনীপুরে দলীয় কর্মসূচি করতে যাওয়ার জন্য বার্তা এসেছে। অর্থাৎ শাসক গোষ্ঠী এই মুহূর্তে বিজেপির যে মূল গোষ্ঠী রয়েছে, ক্ষমতাসীন গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠী এবং তার সঙ্গে দলবদলু গোষ্ঠী অর্থাৎ অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচি, সৌমিত্র খা থেকে শুরু করে আরো নানা যে সমস্ত বিজেপি নেতৃত্বরা রয়েছে যারা অন্য দল থেকে বিজেপিতে এসে দিলীপ ঘোষের বাসায় নিজের দলের দোকান বন্ধ করে বিজেপিতে এসে দোকান খুলে বসেছে, সেই সমস্ত নেতৃত্বের আপত্তি থাকা সত্ত্বেও কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে বলছে কর্মসূচিতে নামো, নিজের জেলায় যাও। অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, খড়গপুর যে সমস্ত এলাকা দিলীপ ঘোষের নিজের জয়ী এলাকা ছিল সেই সমস্ত এলাকায় যেতে বলছে। আর দেখাও যাচ্ছে খড়গপুরের কর্মসূচিতে দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে, মেদিনীপুরের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভায় দিলীপ ঘোষকে আমরা দেখতে পাচ্ছি। যদিও দিলীপ ঘোষের পাশে বিজেপি স্থানীয় নেতৃত্বদের দেখা যাচ্ছে না, কিন্তু দিলীপ ঘোষ যে এ সমস্ত এলাকায় কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশেই যাচ্ছে তা মোটামুটি এই খবরে প্রকাশিত। খবরের পরবর্তী অংশে বলছে প্রসঙ্গত দলের যে অংশ তার বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছেন সেই দলবদ্ধ বিজেপি নেতাদের সঙ্গে কম্প্রোমাইজ করবে না বলে ইতিমধ্যেই আরএসএস এর শীর্ষ নেতৃত্বকে জানিয়ে এসেছিলেন দিলীপ। শুধু তাই নয়, কোন পরিস্থিতিতে তিনি বঙ্গ বিজেপির দলবদ্ধ নেতাদের বিরুদ্ধে আক্রমণ করেছিলেন সেটা নিয়েও বিস্তারিত ব্যাখ্যা দিয়ে এসেছেন আরএসএস নেতাদের কাছে। অর্থাৎ দিলীপ ঘোষ মোটামুটি ভাবে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি কেন দলবদ্ধ নেতাদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এবং তিনি যে এদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবে না সে বিষয়েও তিনি একদম যে কঠোর অবস্থানে রয়েছেন সেই অবস্থান সম্পর্কেও যথেষ্ট সচেতনভাবে আরএসএস দপ্তরে তিনি যা বলবার বলে এসেছিলেন এবং সেই খবর ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছেছে এবং তার পরবর্তী পদক্ষেপ হিসাবে কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে জানাচ্ছে যে রীতিমতো তুমি নিজের ফর্মে নিজের মেজাজে এবং নিজের যে সমস্ত তথ্য দিয়ে এসেছিলেন সেই তথ্যের ভিত্তিতেই মাঠে নামো। কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছে শুভেন্দু অধিকারী একটা ফাঁকা কলসি, সেই ফাঁকা কলসির আওয়াজ বেশি, আসলে ভেতরটা অন্তঃশ্বাস শূন্য। তাই দিলীপ ঘোষের বিকল্প শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার যে কেউ নন, তার সেই কথাতেই শিলমোহর দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবার এখানেই জমে গেছে খেলা। একদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নামতে বলেছে দিলীপ ঘোষকে, অন্যদিকে দিলীপের ঘোর বিরোধী এই দলবদ্ধ নেতারা আবার সুকান্ত মজুমদারের লবিও চাইছে ক্ষমতায় টিকে থাকতে। নতুন করে আবার ভেসে উঠছে শ্রমিক ভট্টাচার্যের নাম, যিনি নাকি রাজ্য সভাপতি হওয়ার দৌড়েই আছে। মোটামুটি 4টে গোষ্ঠীতে বিজেপি বিভক্ত। এই 4 গোষ্ঠীর মধ্যে লড়াই এবং জনসংযোগ বিচ্ছিন্ন অবস্থা, যার প্রমাণ উত্তরবঙ্গের সাংসদ জয়ন্ত কুমার রায়ের সঙ্গে যে ঘটনা আপনারা দেখলেন সেই অবস্থা। একদিকে গোষ্ঠীদ্বন্দ্ব, অন্যদিকে জনসংযোগ বিচ্ছিন্ন বিজেপি। একদিকে বুথে বুথে এজেন্ট হয়ে কে বসবে সে নিয়ে নিশ্চিত হতে পারছে না বিজেপি। 17,000 বুথে ইতিমধ্যেই হার স্বীকার করে নিয়েছে বিজেপি। অন্যদিকে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদারদের ওপর আস্থা হারাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, নামতে বলছে দিলীপ ঘোষকে। এই অবস্থায় দাঁড়িয়ে আগামী 26 বিধানসভা ভোটের আগে অমিত শাহ, নরেন্দ্র মোদীরা যতই বঙ্গে ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দিক, আদৌ কি বিজেপি 77-এর গন্ডি পার করতে পারবে সেই নিয়ে প্রশ্ন বিজেপির অন্দরমহলে, বিজেপির নিচু তলার কর্মীদের মধ্যে। ফলে বিজেপির নিচু তলার কর্মীরা দিনে দিনে হতাশাগ্রস্ত হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অমিত শাহদের ডেলি প্যাসেঞ্জারি তো শুরু হলো, কিন্তু এই ডেলি প্যাসেঞ্জারি করে ওই 21-এ পাওয়া 77টি আসন ক্রস কি 26-এ বিজেপি করতে পারবে? এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।